আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্ফোরক দাবি ইসরায়েলের। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে 11 সেনা ও টিটিপির 19 সদস্য নিহত। ইসরায়েলের হাতে আটকের আগে যে বার্তা দেন শহীদুল আলম। দিল্লিতে শীর্ষ সেনা কর্মকর্তাদের বৈঠক, পাকিস্তানের কঠিন প্রতিশোধের আশঙ্কায় ভারত। গাজা গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা। এবার মোদীকে ধাক্কা দিল যুক্তরাজ্য, ভারতীয়দের জন্য ভিসা নীতি কোনোভাবেই শিথিল হবে না, কিয়ার স্টারমার। ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ও মায়ামি শহরে পারমাণবিক হামলা চালানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বেন শাপিরোর সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহু এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ইরান যে কোনো মার্কিন শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করছে। তারা 8000 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং আরো 3000 কিলোমিটার যোগ করলে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারবে। নেতানিয়াহু জানিয়েছেন, ইরানিরা আমেরিকার মৃত্যু হোক এমন স্লোগান দেয়, তাই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা অত্যন্ত বিপজ্জনক। ইসরায়েল এই হুমকি প্রতিরোধে অনবরত কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ইসরায়েল যৌথভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন সব আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে যা অন্য কোনো পরাশক্তির কাছে নেই। এর আগে চলতি বছরের জুনে যুদ্ধে জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েল। 12 দিন ধরে চলা ওই যুদ্ধে বেশ ক্ষতিগ্রস্ত হয় তেল আবিব। ইরান ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানবন্দর, গবেষণাগার, সামরিক ঘাঁটি সহ আরো একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় 11 জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। ISPR এক বিবৃতিতে জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওরাকজাই জেলায় ফিতনা আল খারিজ টিটিপি এর বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। এই অভিযানে 11 সেনা সদস্য নিহত হয়েছে। ISPR আরো জানায়, এ সময় সেনাবাহিনীর পাল্টা আক্রমণে তেহরিক ই তালেবান পাকিস্তান এর 19 সদস্য নিহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, গোলাগুলির সময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক এবং তার সেকেন্ড ইন কমান্ড মেজর তৈয়ব রাহাত সহ আরো 9 সেনা সদস্য নিহত হন। নিহত অন্য সেনারা হলেন নায়েব সুবেদার আজম গুল, নায়েক আদিল হুসাইন, নায়েক গুল আমির, ল্যান্স নায়েক শের খান, ল্যান্স নায়েক তালিশ ফরাজি, ল্যান্স নায়েক ইরশাদ হুসাইন, সিপাহী তুফাইল খান, সিপাহী আকিফ আলী এবং সিপাহী মোহাম্মদ জাহিদ। ISPR জানায়, অভিযানের পর এলাকায় আরো টিটিপি সদস্য লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনী দেশের মাটি থেকে ভারত সমর্থিত সন্ত্রাসবাদের অভিশাপ চিরতরে নির্মূল করতে বদ্ধপরিকর। আর আমাদের সাহসী যোদ্ধাদের এই ত্যাগ আমাদের অঙ্গীকারকে আরো শক্তিশালী করে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। এসব হামলার লক্ষ্যবস্তু মূলত পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং নিরাপত্তা বাহিনী। 2022 সালে নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গত সপ্তাহে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ প্রকাশিত দুই প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের প্রথম 3/4 পাকিস্তানে যে পরিমাণ সহিংসতা ঘটেছে তা প্রায় 2024 সালের পুরো বছরের সহিংসতার সমান।
অবরুদ্ধ গাজায় ইসরায়েল আরোপিত নৌ অবরোধ ভাঙতে সুমুদ ফ্লোটিলার পর রওনা হয়েছিল আন্তর্জাতিক আরেকটি নৌবহর ফ্রিডম ফ্লোটিলা, যেটি আটকের দাবি করেছে দখলদার বাহিনী। ফ্রিডম ফ্লোটিলা নামের এই নৌবহরে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল যখন এই সংবাদ দিচ্ছে, তার আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দেন শহীদুল আলম। আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, যারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। তিনি আরো বলেন, আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে জানায়, ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের জাহাজ এবং যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। জাহাজ এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। এক্স পোস্টে বলা হয়, সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন, তাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকেও জানানো হয়, তাদের জাহাজগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়েছে এবং উপত্যকার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজ আটক করা হয়েছে। এর আগে গাজার উদ্দেশ্যে যাওয়া সুমুদ ফ্লোটিলার 40টির বেশি জাহাজ ও এর যাত্রীদের আটক করে ইসরায়েল। তার কয়েকদিনের মাথায় নতুন নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও আটকে দিল দখলদার বাহিনী। ভারতের শীর্ষ সেনা কমান্ডারদের 2 দিনের সম্মেলন সবেমাত্র শেষ হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে চীন এবং পাকিস্তান থেকে আসা নিরাপত্তা চ্যালেঞ্জগুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে পাকিস্তানের দৃঢ় সামরিক প্রস্তুতি এবং নিয়ন্ত্রণ রেখা বা অন্য কোথাও ভারত কোনো ভুল পদক্ষেপ নিলে ইসলামাবাদের প্রতিক্রিয়া কতটা কঠিন হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি এবং অধিকৃত জম্মু ও কাশ্মীর ও লাদাখে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সেনা কমান্ডার, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই 2 দিনের সভায় পাকিস্তান ও চীনের মোকাবিলায় ভারতের সীমান্ত অবস্থানকে শক্তিশালী করা, সাইবার ও মহাকাশ গবেষণা বৃদ্ধি করা এবং ভবিষ্যতের যুদ্ধে পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটা সংহত করার বিষয়ে আলোচনা হয়। পরবর্তী প্রজন্মের অস্ত্র ব্যবস্থা এবং হালনাগাদ করা প্ল্যাটফর্মের অন্তর্ভুক্তকরণ সহ সেনার নেতৃত্ব আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে চলমান আধুনিকীকরণ প্রকল্পগুলোর অবস্থা নিয়েও পর্যালোচনা করা হয়। ভারতের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সূত্রগুলি নিশ্চিত করেছে যে এপ্রিল মাসের 22 তারিখের পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা নয়া দিল্লির সাম্প্রতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই বৈঠকে কৌশলগত পরিস্থিতির বিবর্তনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। সম্মেলনে অপারেশন সিন্দুর এবং ভারতের আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের উপর এর ব্যাপক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কমান্ডারদের পাকিস্তানের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং ভারতের জবরদস্তিমূলক ব্যবস্থার সম্ভাব্য ফল সম্পর্কেও অবহিত করা হয়। প্রতিরক্ষা পর্যবেক্ষকরা মনে করেন, বছরে 2 বার অনুষ্ঠিত হওয়া এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকগুলি মোদী নেতৃত্বাধীন সরকারের অধীনে ক্রমশ একটি রাজনৈতিক মাত্রা গ্রহণ করেছে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি এবং আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতার বাগাড়ম্বর প্রায়শই দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী ভারতের ভাবমূর্তি তুলে ধরতে ব্যবহৃত হয়। তবে সামরিক প্রস্তুতির এই বর্ধিত গতি এবং পাকিস্তান ও চীনের প্রতি নয়াদিল্লির প্রতিকূল অবস্থান, এই 2 মিলে শান্তির প্রকৃত সন্ধানের চেয়ে বরং নয়াদিল্লির ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বাধ্যবাধকতাকেই ফুটিয়ে তুলছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি সহ তার 2 মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করা হয়েছে। গতকাল জর্জি মেলোনি এই তথ্য জানান। তবে কাদের পক্ষ থেকে ওই মামলা দায়ের করা হয়েছে তা স্পষ্ট করে বলেননি। বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাইকে দেয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, মামলায় আমার নাম সহ এসেছে প্রতিরক্ষা মন্ত্রী গুইদো
ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তায়ানি, প্রতিরক্ষা শিল্পী প্রতিষ্ঠান লিওনার্দো প্রধান রবার্তো চিনগোলানিক। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মেলোনির বিরুদ্ধে অভিযোগপত্রে আইনের অধ্যাপক, আইনজীবী ও বেশ কয়েকজন সুপরিচিত ব্যক্তি সহ মোট 50 জন সই করেছেন। তারা মেলোনি ও অন্যদের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র সরবরাহের মাধ্যমে গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনেছেন। অভিযোগপত্রে লেখা হয়েছে, ইসরায়েলি সরকারকে সমর্থনের মাধ্যমে বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে ইতালি সরকার চলমান গণহত্যায় সহায়তা করেছে। তারা ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে চরম যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ইতালির বিভিন্ন শহরে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে, যেখানে লক্ষাধিক মানুষ অংশ নিচ্ছেন। অনেকে সরাসরি মেলোনির প্রতিও ক্ষোভ ছাড়ছেন। ইতালির ক্ষমতাসীন ডানপন্থী সরকার দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে তারা গাজায় ইসরায়েলি হামলা ঘিরে অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করেছে। তবু ইতালি এখনো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেনি কিংবা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। উল্লেখ্য, গাজায় মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতির কোনো পরিবর্তন করবে না যুক্তরাজ্য। ভারত সফরে যাওয়া আগে এই কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার তিনি ভারতে পৌঁছান। ভারতের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করতে 2 দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এই সফরে স্টারমার উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শতাধিক ব্যক্তির একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার এই সফরের লক্ষ্য যুক্তরাজ্যে বিনিয়োগ বৃদ্ধি ও দেশটির ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নে কাজ করা। স্টারমার বলেন, ভারতের সঙ্গে তাদের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বিস্তৃত সুযোগ রয়েছে। তবে ভারতীয় শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ভিসার পাওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধির কোনো পরিকল্পনা তাদের নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, আলোচনা ভিসা নিয়ে নয়, আলোচনা হবে ব্যবসায়িক অংশীদারিত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে। কয়েক বছর ধরে আলোচনার পর গত জুলাইয়ে ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। চুক্তির লক্ষ্য লাখ কোটি পাউন্ডের বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি সস্তায় ভারতে রপ্তানি করা এবং ভারতীয় পোশাক ও গয়না সস্তায় যুক্তরাজ্যে আমদানি করা। এছাড়া চুক্তির অংশ হিসেবে যেসব ভারতীয় স্বল্পমেয়াদী ভিসা নিয়ে যুক্তরাজ্যে কাজ করবেন তারা সামাজিক নিরাপত্তা ব্যয়ে 3 বছরের জন্য ছাড় পাবেন। তবে মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, অভিবাসন নীতিতে কোনো বিস্তৃত পরিবর্তন আনা হয়নি। যুক্তরাজ্যের বর্তমান লেবার সরকার দেশটিতে অভিবাসন কমিয়ে আনার চেষ্টা করছে। গত সপ্তাহে দলীয় সম্মেলনে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নিয়ম নীতি কঠোর করার ঘোষণা দেওয়া হয়েছে। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা MOF উদ্ভাবনের জন্য 2025 সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিশিষ্ট বিজ্ঞানী। তাদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি এক শরণার্থী পরিবারে জন্ম নেওয়া ওমর এম ইয়াগি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। ওমর ইয়াগির জন্ম 1965 সালে জর্ডানের রাজধানী আম্মানে। তার বাবা মা ছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যারা যুদ্ধের কারণে দেশ ছেড়ে জর্ডানে আশ্রয় নিয়েছিলেন। শৈশবে দারিদ্র ও অনিশ্চয়তার মধ্যেই বেড়ে ওঠেন ওমর। পরিবারটি একসময় একটি ছোট রুমে গাদাগাদি করে থাকতো, যেখানে পানির প্রকট সংকট ছিল। 2 সপ্তাহ পর পর কয়েক ঘন্টার জন্য পানি পাওয়া যেত। এই অভিজ্ঞতাই পরবর্তীতে তার গবেষণার অনুপ্রেরণা হয়ে ওঠে। মাত্র 15 বছর বয়সে বাবার উৎসাহে ওমর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তখন ইংরেজিতে খুব একটা দক্ষ না হলেও এক কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। ধীরে ধীরে নিজের প্রতিভা ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি উচ্চ শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে PhD সম্পন্ন করেন। বিজ্ঞানকে তিনি কেবল গবেষণাগারে সীমাবদ্ধ রাখেননি, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রয়োগের পথ খুঁজেছেন। বিশেষত পানি সংকট নিরসন এবং বায়ুমণ্ডল থেকে পানি আহরণের প্রযুক্তি বিকাশে তার অবদান অনন্য। এই লক্ষ্যে তিনি এমন এক নতুন কাঠামো তৈরি করেন যা বায়ু থেকে আর্দ্রতা শোষণ করে বিশুদ্ধ পানি উৎপাদন করতে সক্ষম। তার এই গবেষণা শুধু রসায়নের ক্ষেত্রে নয়,
পরিবেশ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশ্বজুড়ে তার অবদানের স্বীকৃতি হিসেবে 2021 সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। দেশটির ভিশন 2030 কর্মসূচির আওতায় বিশ্বের গুণী বিজ্ঞানীদের সম্মান জানাতে তাকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে বিস্ফোরক দাবি ইসরায়েলের। পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে 11 সেনা ও টিটিপির 19 সদস্য নিহত। ইসরায়েলের হাতে আটকের আগে যে বার্তা দেন শহীদুল আলম। দিল্লিতে শীর্ষ সেনা কর্মকর্তাদের বৈঠক, পাকিস্তানের কঠিন প্রতিশোধের আশঙ্কায় ভারত। গাজা গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা। এবার মোদীকে ধাক্কা দিল যুক্তরাজ্য, ভারতীয়দের জন্য ভিসা নীতি কোনোভাবেই শিথিল হবে না, কিয়ার স্টারমার। ফিলিস্তিনি শরণার্থী শিবিরে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।